দীঘা বেড়াতে যাওয়ার পথে পটাশপুরের কাছে এই পঁচেটগড় রাজবাড়ির যা হেরিটেজ স্বীকৃতি পেয়েছে 2018 সালে। মুরারিমোহন দাস মহাপাত্র মহাশয় এই রাজবাড়িটি তৈরি করেন। মুরারিমোহন থাকতেন পুরীর কাছে আটগড়ে, সালটা তখন 1679। মুরারিমোহনবাবু মুঘল কোর্টে বিশেষ পারদর্শিকতা দেখানোর ফলে খুশি হয়ে আওরঙ্গজেব তাকে পটাশপুর পরগনা উপহার দেন। এরপরে তিনি এই পঁচেটগড়ে রাজবাড়ি তৈরি করেন। এই বিশাল রাজবাড়িতে যেমন হয় শিবের আরাধনা, তেমনি এই রাজবাড়িতে গৃহদেবতা কিশোর রায় জিউ নিয়মিত পূজিত হন রাজবাড়ির মন্দিরে। রাজবাড়িতে উঠোনে কিংবা মঞ্চে আজও হয় সঙ্গীতের জলসা। আর প্রতিটা রাজবাড়িতে যেমন গা ছমছমে কাহিনী থাকে, এখানেও লোকমুখে নানা কাহিনী শোনা যায়। আরেকটি বৈশিষ্ট্য হলো এই রাজবাড়িটি জীবন্ত রাজবাড়ি, অর্থাৎ আজও রাজবাড়িতে রাজবংশের মানুষেরা এখনও বসবাস করেন। প্রথমে এই রাজবাড়িতে শিবের উপাসনা হতো। পরবর্তীকালে শ্রী চৈতন্যদেব যখন এই অঞ্চল দিয়ে পুরী যাত্রা করেন, তখন তার প্রেমের বাণীতে রাজবাড়ির সকলে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। তখন থেকেই তাদের গৃহদেবতা হয়ে যান কিশোর রায়জিউ। রাজবাড়িতে ঢোকার মুখেই আপনারা দেখতে পাবেন একটি বিরাট বড় শীতলা মাতার মন্দির, আর তারপরে আস্তে আস্তে রাজবাড়ির একদম গেটের সামনেই পঞ্চেশ্বর শিব মন্দির, যেখানে 5টি শিব ঠাকুরের শিবলিঙ্গকে পুজো করা হয়। আর রাজবাড়ির ভেতরে আছেন আসল গৃহদেবতা, ইষ্টদেবতা রাজবাড়ির, সেটি হচ্ছে কিশোর রায় জিউ এবং রাধাকৃষ্ণের মূর্তি। এছাড়াও রাজবাড়ির মধ্যে তোমরা পাবে ঝুলন মঞ্চ, রাসমঞ্চ এবং মাটি দিয়ে বানানো একটি একচালা জায়গা, যেখানে আগেকার দিনে বাবুরা বিচার করতেন। পঁচেটগড় রাজবাড়ি তোমরা দেখতে চাইলে সারাদিনই খোলা আছে, কোনো টিকিট লাগে না। আর এখানে পার্কিংয়েরও সুব্যবস্থা আছে। আর তোমরা যদি চাও তাহলে রাত্রিবাসও করতে পারো। সেটা আমি আস্তে আস্তে এবারে ঢুকছি একদম মন্দিরের চত্বরটায়, রাজবাড়ির ভেতরে যে মন্দির, সামনেই দেখতে পাচ্ছ ঝুলন মঞ্চ। এই ঝুলন মন্দিরেই সব রিলিজিয়াস ফাংশনগুলো পারফর্ম করা হয়। এখানেই পঁচেটগড়ের দুর্গাপুজো প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়। পঁচেটগড়ের দুর্গাপুজো কিন্তু একটু আলাদা ধরনের এখানে, কারণ পটের দুর্গাপুজো। আগেকার দিনে যেরকম পটে পুজো করা হতো, সেরকমভাবেই দেবীকে এখানে পুজো করা হয়। পটের নিচে থাকে ঘট এবং তাতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এইভাবেই একদম পুরনো রীতি মেনে দুর্গাপুজো করা হয়। আর আমাদের সাথে এখন রাজবংশের 5th জেনারেশন শ্রী ফাল্গুনী দাস মহাপাত্রকে পেয়ে গেছি। ওনার কাছ থেকে রাজবাড়ির আরও অনেক অজানা তথ্য আমরা একে একে জেনে নেব। দেখুন, পঁচেট ইজ এ ভিলেজ অফ মন্দিরস। যেটা এখানে যেটা দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে আমাদের ইষ্ট দেবতা কিশোর রায়জিউ। একদম যে ঢুকলেন সেটা হচ্ছে আমাদের পঞ্চেশ্বর, প্রথম শিব, মানে শক্তির। আর উল্টো দিকে যখন আপনি একদম বাজার দিকে ঢুকবেন, তখন বাঁ দিকে দেখবেন শীতলা মন্দির, শীতলা মা। উনি হচ্ছেন গার্ডিয়ান গড, মানে রোগ, বিপদ, বন্যা, আগুন, বাঁচাতে। এই রাজবাড়ি কতটা জায়গায় নিয়ে বসবাস? রাজবাড়ি তো 52 বিঘেস এই টোটাল এরিয়া। রাজবাড়ি তো এই একটা জায়গাতে ধরে না। রাজবাড়ি তো এই আমার জায়গা, আমার এরিয়া ছিল বন্দর, বালেশ্বর, সরকার, জলেশ্বর। আগে জলেশ্বরে বসতেন, বন্দর ছিল বালেশ্বর, সেইখান থেকে পটাশপুর পরগনা। কিছু না হলে যদি অ্যাজ এ ক্রো ফ্লাইজ, ইট উইল বি সামওয়্যার অ্যারাউন্ড 350 কিলোমিটার্স। সো ইটস এ বিগ ল্যান্ড, বিগ টেরিটরি। এই রাজউৎসব দেখার জন্য কোথা থেকে লোক আসে? অনেক জায়গা থেকে, উড়িষ্যা থেকে লোক আসে, উড়িষ্যা থেকে লোক আসে, নদিয়া থেকে লোক আসে। আর এখন তো হোমস্টে হয়ে গেছে, মানে সারা ইন্ডিয়া থেকে লোক আসছে। এই কাহিনীটা এখন পঁচেটগড়ের নয়, পূর্ব মেদিনীপুরের নয়, পটাশপুরের নয়। দিস ইজ এ স্টোরি দ্যাট ইজ গোয়িং অন থ্রু দ্য ওয়ার্ল্ড। ইটস এ গ্লোবাল স্টোরি নাও। আপনার নাম? ফাল্গুনী দাস। আমি পঁচেটগড় রাজবাড়ির সদস্য, 5th জেনারেশন লিনিয়েজ, 5th জেনারেশন। আমি সেবায় ঠাকুরের। আর আমার মতন অন্য ভাইরা আছে, বোনেরা আছে, ভাইরা আছে যারা সেবায়, কাকুরা আছে, জেঠুরা আছে। তখন ঠাকুরকে নিয়ে যেত, সেটাই হচ্ছে আমাদের কাজ। তো একে নিয়ে একটা বড় মানে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিজারাল অনেক প্রসেস আছে। ঠাকুর বেরোনো এটা একটা বড় জিনিস। এটা 450 বছরের পুরো ঠাকুর। তো উনার বেরোনো মানে উনার অনেক রীতি রিওয়াজ আছে, অনেক প্রসেস আছে, সেইগুলোকে নিয়ে বের করতে হয়। প্লাস আগে এর একটা, আর ওই যে প্রসেশনে বেরোনো, ওই যে বড় প্রসেশনে হিউজ লোক, এত ঢোল, এত কীর্তন, এত বাজা, আমাদের বড় বড় মানে সিলভারের যে বড় বড় চোঙ্গা আছে, সেগুলোকে বার করা হয়। তো এর একটা প্রসেস আছে। প্লাস এত বড় মেলা, মেলাতে অ্যারাউন্ড 200, 300, 350 ছোট, যদি ছোট দোকান ধরি তাহলে 500টা দোকান চলে এসছে অলরেডি। আর এত বড় বড় মানে অ্যামিউজমেন্টের জিনিস, সার্কাস। তো এই জিনিসগুলোকে অ্যারেঞ্জ করা এটা বড় জিনিস। কিভাবে শুরু হয়েছিল? শুরু তো হয়েছিল চৈতন্য প্রেম বার্তা আর কৃষ্ণর রাসলীলা।
বৃন্দাবন থেকে এখানে, তারপরে চৈতন্যময়ী, তারপরে চৈতন্য মহাপ্রভুর প্রেমের বার্তা, সেখান থেকে রাস। আমরা বৈষ্ণব হলাম, আর বৈষ্ণবের পরে যখন হলাম তখন এই রাজযাত্রাটা স্টার্ট হলো। যখন এই রাস উৎসব ছিল তখন কে ছিলেন, মানে কার ধরে নিন তখন ব্রজেন্দ্রবাবু বড় ছেলে, তখন ওই টাইম লাইনটা ধরতে হবে। ব্রজেন্দ্রবাবু মানে সেকেন্ড জেনারেশন, মানে মুরারি মোহনের 7 ছেলে ছিলেন। 7 ছেলের ভিতরে 3 জনের ইস্যু নেই, 4 জনের ইস্যু আছে। এখন আমরা 4টে পিলার পঞ্চায়েত করে, 4টে পিলারের ভিতর থেকে শাখা প্রশাখা বেরিয়েছে, যা বড় পরিবার যেটা হয়। মুরারি মোহন দাস মহাপাত্র, কালা মুরারি, তারপরে ওনাদের 7 জন ছেলে, তারপরে আবার ওনাদের ছেলে, তারপরে আবার ওনাদের ছেলে, যেন আমাদের বাবা, এবং বাবারা যাওয়ার পরে আমরা। রাস উৎসব আপনাদের কতদিন চলবে? এই এখন 4 দিনের রাস উৎসব, তারপরে 6 দিনের মেলা, টোটাল নিয়ে অ্যারাউন্ড 10 দিন। আচ্ছা, এই রাজ পরিবারের যারা সদস্য আপনারা সবাই কি রাস উৎসবে আসেন? হ্যাঁ, চেষ্টা করে সবাই আসে, কিন্তু অনেক লোকেরা দূরে দূরে থাকে, করতে পারে না, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, বাট সবাই চেষ্টা করে। উৎসবের প্রোডাকশন আপনাদের কেমন হয়? আমাদের কাটে কাজে কাটে, আমাদের ভাবতে পারবেন না, কাজে কাটে। কেন কি এত বড় মেলা, ল অ্যান্ড অর্ডার ইস্যু, ক্রাউড মুভমেন্ট, এগুলোকে ম্যানেজ করা, ভিআইপিস আসছে, ডিগনিটারিজ আসছে, এগুলোকে ম্যানেজ করা, ওই কোঅর্ডিনেশন, ওইটা প্রোটোকল ইনভলভ থাকে। তো এগুলো ধরুন আমাদের কাজেই কেটে যায়। মানুষ এনজয় করুক, ঠাকুর এনজয় করুক, রাস যাত্রাটা ভালো করে হোক, এটাই আমরা চাই, পরিবার এটাই চাই। মানে এই রাস উৎসবকে ঘিরে এলাকার মানুষের মধ্যে কতটা আবেগ, মানে চূড়ান্ত আবেগ। ইটস এ হাইট অফ, মানে ইটস এ হিমালয়ান ইমোশনস ইনভলভ। আমি এরকমও দেখেছি মা বোনেরা এসে এখানে মানে গড়াগড়ি খান, এই মাটি নিয়ে যান শাড়ি আঁচলে করে। তো এটা একটা আবেগ, এটা দেবভূমি, এটা প্রেম ভূমি। হেরিটেজ স্বীকৃতি পেয়েছে তো এই রাজবাড়ি, প্রশাসনের তরফ থেকে কতটা সাহায্য? নীল NIL রাজবাড়ি আমরাই ডেভেলপ করেছি, যা করেছি আমরা করেছি। এখানে প্রশাসনিক কোনো না, নট এ সিঙ্গল পয়সা অফ ফান্ড হ্যাজ বিন গিভেন বাই এনি গভর্নমেন্ট। ল অ্যান্ড অর্ডার অ্যাডমিনিস্ট্রেশনে হেল্প করে দেন, কোনো ইস্যু নেই, কিন্তু হেরিটেজকে নিয়ে যেটা কাজ করা উচিত গভর্নমেন্টের, সেটা আনফর্চুনেটলি হয়নি। এটা হবে বলে সময় আসবে, হতে পারে। সন্ধ্যাবেলা এই রাজবাড়ির প্রধান আকর্ষণ কিশোর রায় জিউয়ের সন্ধ্যা আরতি। এই মন্দির উড়িষ্যার রথশিল্পর অনুকরণে তৈরি করা হয়েছে। মন্দিরের ভেতরের রয়েছেন রাধা এবং কৃষ্ণ, যাদের একসাথে বলা হয় কৃষ্ণ রায়জু। এই মূর্তিটিকে তিরুপতি বালাজির 2য় সংস্করণও বললে ভুল বলা হবে না, কারণ পার্থক্যে শুধু ওনার চোখ বন্ধ আর এনার চোখ খোলা। 1567-68 সাল নাগাদ পরম পরাক্রমশালী পাঠান সেনাপতি কালাপাহাড় যখন এই অঞ্চলের আশেপাশের মন্দিরগুলি ভাঙতে ভাঙতে পুরীর মন্দিরের দিকে অগ্রসর হচ্ছিলেন, তখন পথে পড়ল এই দাঁতল পটাশপুর এলাকা। কালাপাহাড়ের রোষের মুখ থেকে মূর্তিটিকে বাঁচিয়ে রাখার জন্য এনাকে একদম পুকুরের তলায় লুকিয়ে রাখা হয়। পরবর্তীকালে এনাকে জল থেকে তুলে পুনরায় প্রতিষ্ঠা করেন দাস মহাপাত্র রাজপরিবার 1870 সাল নাগাদ। আমরা সন্ধ্যের সময় মন্দিরে এসেছি, তো মন্দিরের ভেতরে ঢুকে প্রথমেই দেখতে পাচ্ছি যে দূরে ঠাকুরকে যত্ন করে বেশ সাজগোজ করানো হচ্ছে, কারণ সামনেই রাস পূর্ণিমা। তো ঠাকুর বেরোবেন রাসমঞ্চে, এই মন্দির থেকে রাসমঞ্চ অবধি যাবেন এবং কিছুক্ষণ থাকবেন, তারপরে আবার ফেরত আসবেন। এরকম করে 4 দিনের রাস আর তারপরে 6 দিনের মেলা। তো এইখানে দেখছেও যে কিশোর রায় জিউকে বেশ সুন্দর করে সাজগোজ করানো হচ্ছে, আর পেছনেও অনেক ছোট ছোট কৃষ্ণ আর রাধা ঠাকুর আছেন। দরজাগুলোও বেশ কাঠের মোটা মোটা পুরনো দিনের, আর তার উপরে কিন্তু বেশ নানা রকম শিল্পকার্য করা আছে সোনালি রঙে। দেখে বেশ সুন্দর ভালো লাগছে। একটু পরে সন্ধ্যা আরতি হবে, তো আমরা সন্ধ্যা আরতিটা দেখে ফিরবো। আর মন্দিরের ভেতরেই একটি অংশে দেখলাম যে সুন্দর করে এরকম একটা সিংহাসন রাখা আছে, আর তার নিচে ঢোল, তারপরে খোল করতাল, এগুলো সব রাখা আছে। সিংহাসনটাও বেশ পুরনো দেখে মনে হচ্ছে পেতলের, আর তার উপরে বেশ কিন্তু সুন্দর করে কারুকার্য করা আছে। এখানে দেখো বেশ সুন্দর করে কারুকার্য করা আছে পিতলের উপরে, বেশ রাজকীয় একটা ছোঁয়া আছে কিন্তু। এখন তোমরা যা দেখছো সেটি হচ্ছে বেঙ্গলি ইন্ডিজিনিয়াস একচালা স্ট্রাকচার। পুরো দেওয়ালটা মাটির, আর মাটির উপর সুন্দর আলপনা দেওয়া আছে। আগেকার দিনে জমিদার বাড়ি বা রাজবাড়িগুলোতে এরকম একটি স্ট্রাকচার দেখে সত্যি মনে হচ্ছে একটি হেরিটেজ প্রপার্টিতে দাঁড়িয়ে আছি। রাজবাড়ি মানেই রাজা, আর তার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে প্রজাদের বিচার আর সাজা।
আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটাই ছিল আগে রাজসভা বা রয়্যাল কোর্ট। এখানেই রাজারা বসতেন এবং বিচার সভাও চলত। কালের নিয়মে এখন তা চেঞ্জ করে জলসাঘর করা হয়েছে। এখানেই রয়েছে শতাব্দী প্রাচীন তৈলচিত্র, ফটোগ্রাফ, সিল, আসবাবপত্র, বাদ্যযন্ত্র এবং আরও অনেক কিছু। এই রাজপরিবারের সাথে জড়িয়ে আছে যদু ভট্টের নাম, যিনি ছিলেন রবি ঠাকুরের শিক্ষাগুরু, মানে সঙ্গীত শিক্ষাগুরু। আর বঙ্কিমচন্দ্রকে বন্দে মাতরম গান লিখতেও তিনি উৎসাহ দিয়েছিলেন। এই পরিবারেরই যাদবেন্দ্রনাথ ছিলেন এক বিশেষজ্ঞ সেতারবাদক। তার একটি সেতার এখনও ইন্ডিয়ান মিউজিয়ামে সংরক্ষিত করা হয়েছে। এই বংশেরই এক পুরুষ ব্রজেন্দ্রমোহন দাস মহাপাত্র রাজবাড়ির অন্দরমহলে একটি নাট্যমঞ্চ তৈরি করেন, যা কিনা বাংলার প্রথম নাট্যমঞ্চ বলে গণ্য করা হয়। সাধারণত এই রুমটি বন্ধ করা থাকে দর্শকদের জন্য, শুধু জানলাগুলো খোলা থাকে যেখান দিয়ে এই তৈলচিত্রগুলো দেখা যায়। কিন্তু সৌভাগ্যবশত আমি ভেতরে ঢুকতে পেরেছি, আর তার ফলে তোমাদের এই সুন্দরভাবে ছবি আর ভিডিওগুলো দেখাতে পারছি। এখানে দেখো একটা শ্বেত পাথরের টেবিল আর কি সুন্দর কারুকার্য করা রয়েছে। তো আমি মোটামুটি এইটা দেখে বাইরে চলে এলাম, আর সামনেই তোমরা দেখতে পাবে রাজবাড়ির একটি অংশ যেখানে রাজপরিবাররা এখনও বসবাস থাকেন। তো মোটামুটি ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের মতন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর চ্যানেলটা নতুন, তাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। পচেটগড় রাজবাড়ির আরও একটি অংশ পঞ্চেশ্বর শিব মন্দির, সেটা আমি পরের ভিডিওতে তোমাদের দেখাবো। ততক্ষণের জন্য টাটা।